হ্যালো গাইজ, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি বিভা মুভি বাংলায় টেকুক ভার্সনে। জানি না আমি ঠিকঠাক করতে পারবো কি না, তবে আমি ঠিকঠাক করার চেষ্টা করব। চলো এক্সপ্লেন শুরু করা যাক। ইনি হলেন সুবিন, তেয়ংয়ের কাকা। ছোটবেলায় তেয়ংয়ের বাবা মা মারা যাওয়ার পর থেকে এই সুবিনই তাকে নিজের মেয়ের মতো আগলে রেখেছেন। সেই ছোট্টবেলা থেকে এই সুবিন তেয়ংয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। কখনো তার বাবার অভাব সে বুঝতে দেয়নি। তার মেয়ে জিমিনের সাথে তেয়ং বড় হয়ে উঠছিল। জিমিন তেয়ংকে প্রচণ্ড ভালোবাসে। সুবিনের কাছে সে তেয়ংয়ের কাকা নয়, বাবা। সুবিনের এত ভালো ব্যবহার, এত আদর পেলেও সে তার কাকিমা ইয়নজুনের কাছ থেকে কখনোই ভালো ব্যবহার পাননি। সে সবসময় চেয়েছিল তার কাকিমা তাকে একটু ভালোবাসে, মায়ের মতো আদর করুক। কিন্তু সে দেখতে অসম্ভব সুন্দরী হওয়ায় তার কাকিমা তাকে হিংসা করত, কারণ তার নিজের মেয়ে ছিল একটু কালো। তেয়ংয়ের দিনের বেশিরভাগ সময় তার কাকার সাথেই কাটত। আজ তেয়ং অনেক বড় হয়ে গিয়েছে। তার কাকা সুবিন একটা ডায়েরিতে লিখছিলেন যে মেয়েরা ছোটবেলা থেকে বাবা মায়ের উঠোনে খেলেধুলে বড় হলেও একটা সময় তাকে বিয়ে করে স্বামীর ঘরে চলে যেতে হয়, আর সেখানেই গড়ে তোলে তারা তাদের নিজের রাজত্ব। তেয়ংও বড় হয়ে উঠেছে, এখন তাকেও বিয়ে দিতে হবে। তিনি এসবই ভাবছিলেন, তখনই সেখানে দিল্লি থেকে জেহোপ আসে তার বাড়িতে। জেহোপ আর সুবিন দুজনে বসে বসে গল্প করছিলেন। তখনই তেয়ং সেখানে আসে। আরে জেহোপ কাকু যে, কেমন আছেন? ভালো আছি মা। কত বড় হয়ে গেছে তুমি, এবার আমাদের মেয়ের জন্য তাহলে জামাই খুঁজতে হচ্ছে। কথাটায় তে একটু লজ্জা পায়। এরপর সুবিনের সাথে কথা বলতে বলতে সুবিন তাকে জানায় সে তেয়ংয়ের বিয়ে নিয়ে ভাবছে। সেটা শুনে জেহোপ বলে, দিল্লির জিয়ন ইন্ডাস্ট্রির মালিক কে চেনো? হুমা, ওনাকে কে না চেনে। আমি ভাবছি আমাদের তেয়ংয়ের জন্য যদি তার ছোট ছেলের সাথে সম্বন্ধ করা যায়। আরে কি বলছেন কি, এটা সম্ভব নয়। তারা কত উচ্চ ঘর, আর আমরা তাদের সাথে আমাদের যায় না। হতে পারে তাদের উচ্চ ঘর, কিন্তু তারা তাদের ছোট ছেলের জন্য একজন ঘরণী চায়। কোনো উচ্চ বংশের মেয়ে তারা চায় না। আর আমার মনে হয় তারা যেমন মেয়ে চাইছে আমাদের তেয়ং ঠিক তেমনই। আপনার যদি কোনো রকম অসুবিধা না থাকে তাহলে আমি তাদের সাথে কথা বলতে পারি। আমি তাদের খুব ভালো করেই চিনি। তারা অত্যন্ত ভদ্র পরিবার। তোমার মেয়ে সেখানে অনেক সুখী থাকবে। আর আমার মনে হয় তেয়ংকে তাদের অবশ্যই পছন্দ হবে। তাই আপনি যদি রাজি থাকেন তাহলে তেয়ংয়ের একটা ছবি আপনি আমাকে দিয়ে দিন। সুবিন বিন্দুমাত্র দেরি না করে তের একটা ছবি জেহোপের কাছে দিয়ে দেয়। ইনি হলেন বঙ্গ, যার কথা জেহোপ সুবিনকে বলেছিল। এনার ছোট ছেলের সাথেই তেয়ংয়ের বিয়ের সম্বন্ধ জেহোপ আনতে চলেছে। আর এ হলো তার একমাত্র নাতি, তার বড় ছেলে কিম নামজুন আর কিম সিয়কজিনের একমাত্র সন্তান। এই মুহূর্তে তারা দুজন বসে নাতি স্কুলের প্রজেক্ট তৈরি করছে। ঠিক তখনই জেহোপ সেখানে আসে। আরে জেহোপ, কি ব্যাপার, কেমন আছেন? আরে আমি তো ভালো আছি, তোমার কি খবর বলো? আমিও ভালোই আছি। তা ছোট মহারাজ, কি হচ্ছে এখানে? স্কুলের প্রজেক্ট তৈরি করছি দাদাইয়ের সাথে। আরে তুমি চিন্তা করো না দাদু ভাই, আমি সবটা তৈরি করে দিচ্ছি, স্কুলে জানবে কি করে? বলে বঙ্গ কিছু একটা রং করতে থাকে। নাও নাও নাও, এটা আকাশের জায়গায় আটকে দাও দেখি। দাদাই, আকাশের রং কি? নীল। তুমি এটা কি রং করেছো? বঙ্গ তাড়াতাড়ি চশমাটা পরে দেখে সে সবুজ রং করছে। আরে আরে সরি, ভুল হয়ে গেছে। উফ দাদাই, তুমিও না, সব কিছু উল্টো পাল্টা করে দাও। এদের দুজনে এরকম খুনছুটি দেখে জেহোপ হাসতে থাকে। কে বলবে? জিয়ন ইন্ডাস্ট্রির মালিক জিয়ন বঙ্গ, যার কাছে কিনা হাজার হাজার লোক কাজ করে, আর সে তার নাতির কাছে এইভাবে বকা খাচ্ছে। আরে কাজ আলাদা জায়গায়, পরিবার আলাদা জায়গায়। আরে আঙ্কেল, কেমন আছেন আপনি? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলুন ব্রেকফাস্ট করবেন। এরপর সবাই মিলে ব্রেকফাস্ট করতে যায়। নামজুন সেখানে বসে বসে পেপার পড়ছিল। বাবা, আপনার বড় ছেলেকে বলে দিন খাওয়ার সময়
পেপার পড়া অ্যালাউড নয়। আরে বিজনেস নিউজ পড়ছি। বিজনেসের জায়গায় বিজনেস, কিন্তু পরিবারের সাথে যতটুকু সময় কাটাবে ততটুকু পরিবারকেই দিতে হবে, বুঝতে পেরেছো? আচ্ছা বাবা, ঠিক আছে। আচ্ছা, জাংকুককে দেখছি না তো। আরে সে তো সকালেই বেরিয়ে গেছে, তার ম্যাচ আছে। আপনাকে তো বলেছিল, ভুলে গেছেন? আরে হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। আপনারা বিজনেস নিয়ে এতই ব্যস্ত থাকেন, কে কখন এলো কে কখন গেল আপনাদের তো কিছু খেয়ালই থাকে না। বড় বৌমা, তোমার মনে কি চলছে? তুমি কি আবার বাপের বাড়ি যাওয়ার প্ল্যান করছো নাকি? বাবা, আমি তাড়াতাড়ি চলে আসবো। একদম না, এবছর কিন্তু বাপের বাড়ি যাওয়ার কোনো প্ল্যান নেই। বাড়ির ছেলেরা থাকলো বা থাকলো না তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু বাড়িতে বাচ্চা কাচ্চা না থাকলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে। বাবা প্লিজ। এর সলিউশন আমার কাছে আছে। বড় বৌমা বাপের বাড়িতেও যেতে পারবে, আর তোমার মন খারাপও করবে না। কিভাবে? ছোট ছেলের বিয়ে দিয়ে দাও, বাড়িতে নতুন বৌমা এলে আর তোমার মন খারাপ লাগবে না। কথাটা শুনে সবাই জেহপের দিকে তাকায়। আমি জাংকুকের জন্য একটা খুব ভালো মেয়ে জোগাড় করেছি, আর এই হলো আমাদের গল্পের নায়ক জাংকুক, যে কিনা এখন ম্যাচে ব্যস্ত আছে। আরে ইয়ার, আজকেও জাংকুক জিতে যাবে, দেখিস তুই আজকে হারবি। এত সহজ না, আজকে তো আমি জিতবই। ঠিক সেই মুহূর্তে জাংকুকের ফোনে একটা নোটিফিকেশন আসে। জাংকুক সেটা দেখতে যায়, দেখে তার বাবা তাকে মেসেজ করেছে তাড়াতাড়ি অফিসে পৌঁছানোর জন্য। গাইজ, আমাকে এখন যেতে হবে, বাবা তাড়াতাড়ি অফিসে যেতে বলেছে। তার মানেটা কি? ম্যাচের কি হবে? আচ্ছা, আজকে তুই জিতেছিস, ওকে বলে জাংকুক সেখান থেকে বেরিয়ে যায়। অফিসে যাওয়ার সাথে সাথে দেখে জাংকুকের দিকে সবাই অদ্ভুতভাবে হাসছে, কিন্তু জাংকুক কিছুই বুঝতে পারছে না। সবাই তাকে বেস্ট অফ লাকও জানাচ্ছে। কি ব্যাপার, কি সবাই এভাবে তাকাচ্ছে কেন আমার দিকে? বাবা, আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো। স্যার, আপনি কথা বলুন, আমরা না হয় পরে আসবো বলে সেও তাকে বেস্ট অফ লাক দেখিয়ে চলে যায়। বাবা, সবাই আমাকে দেখে এরকম অদ্ভুত আচরণ কেন করছে? কারণ আজ তোমার জন্য একটা সম্বন্ধ এসেছে। সম্বন্ধ মানে বিয়ে? কিন্তু বাবা, এটা কি আমার বিয়ের বয়স? আমি তো সবে পড়াশোনা শেষ করলাম, আর এখনই। তোমার দাদাও এই বয়সেই বিয়ে করেছিল। এইটাই বিয়ে করার একমাত্র সঠিক সময়। আর জানো তো জাংকুক, প্রত্যেকটা মানুষেরই উপরে ওঠার জন্য একটা প্রেরণার প্রয়োজন হয়। তেয়াং হবে তোমার সেই প্রেরণা। তোমার মায়ের সাথে যখন আমার বিয়ে হয়েছিল তখন আমি তোমারই বয়সে ছিলাম। তারপরে আস্তে আস্তে সে আমার বন্ধু হয়ে ওঠে। আমার সমস্ত কাজে সে আমার পাশে এসে দাঁড়ায়। তার হাত ধরেই আজ আমি এই জায়গায় পৌঁছেছি। তোমাদের ছোট থেকে বড় হতে দেখেছি, এই সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছি। আমি আজও অনুভব করি সে আমার সাথেই আছে। আর তোমার জীবনে যদি অন্য কেউ থাকে সেটা তুমি আমাকে বলতে পারো, তাহলে আমরা তার সাথেই তোমার বিয়ে দেব। না বাবা, তেমন কেউ নেই। তাহলে বেশ, তুমি একবার তেয়ংয়ের ছবিটা দেখো। যদি তুমি রাজি থাকো তাহলে সামনের সপ্তাহে মধুপুরে গিয়ে আমরা তেয়ংকে দেখে আসব। যদি পছন্দ হয় তাহলে সেদিনই তোমাদের এঙ্গেজমেন্ট করিয়ে আসব। এই রইল ছবি, তুমি দেখো। আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করছি। জাংকুক কি করবে বুঝতে পারছে না। আস্তে আস্তে সে ছবিটা হাতে নেয়। তারপর খাম থেকে ছবিটা বার করতেই তার চোখ আটকে যায় তেয়ংয়ের উপর। তেয়ংয়ের ছবি দেখেই জাংকুক এক প্রকার তেয়ংয়ের প্রেমে পড়ে যায়। তার তেয়ংকে অনেক পছন্দ হয়। বাড়িতে আসার পরেও সে বসে বসে তেয়ংয়ের ছবি দেখছিল। আর এম বসে বসে পেপার পড়ছে। আর এদিকে জিন জাংকুককে তেয়ংয়ের সম্পর্কে বলছে। জানো জাংকুক, তেয়ং বই পড়তে অনেক ভালোবাসে। সে কিন্তু জিন্স টি শার্ট এসব পরে না, শাড়ি বা সালোয়ার কামিজই পরে। আর সব থেকে বড় কথা, তারা কিন্তু শুদ্ধ বাংলা ভাষায় কথা বলে। আরে তুমি ওখানে বসে বসে পেপার কেন পড়ছো? এখানে আসো, ভাইকে কিছু বুদ্ধি দাও। আচ্ছা দাদা ভাই, তুই যখন বৌদি ভাইকে দেখতে গেছিলিস তাকে কি জিজ্ঞাসা করেছিলিস? আমি বলছি। উফ, তুমিও না। সে আমাকে বলেছিল আমি কি এক গ্লাস জল পেতে পারি। সেটাই তার প্রথম কথা আর শেষ। তখনই আরএমের ছেলে জাংকুককে পেছন থেকে জড়িয়ে ধরে
কাকাই, তুমি কি এই আন্টিটাকে বিয়ে করবে? আচ্ছা কাকাই, তুমিও কি পাপার মতো এই আন্টিটাকে গুড নাইট কিস দেবে, যেমন পাপা মামিকে দেয়? কি দুষ্টু ছেলে, বড্ড পেকে গেছিস, চল শিগগিরই ঘুমোতে চল। কোথায় কি বলতে হয় তাও জানে না, চল শিগগিরই। জাংকুক জিনের কোলে মাথা রেখে শোয়। আচ্ছা বৌদি, আমি যখন তার সাথে দেখা করব তাকে কি প্রশ্ন করব? এত কিছু ভেবো না আর নার্ভাস হয়েও না, হয়তো ওই বেচারিও তোমার মতোই নার্ভাস বোধ করছে। পরের সপ্তাহে জাংকুকরা সবাই পৌঁছায় তেয়ংদের বাড়িতে মধুপুরে। জাংকুকের চোখ এসে থেকেই তেয়ংকেই খুঁজে চলেছে। এদিকে জিমিন সমানে তেয়ংয়ের পিছনে লেগেই রয়েছে। দিদি, এত সাজুগুজু কার জন্য? ছাড়, মোটেই আমি সাজুগুজু করছি না। সেটা দেখতেই পাচ্ছি, তুই পাগলি। থাক থাক, আর লজ্জা পেতে হবে না। এরপর সুবিন আসে তেয়ংকে নিতে। জিমিন আর সুবিন মিলে তেয়ংকে নিচে নিয়ে আসে। তেয়ংকে দেখেই জাংকুকের চোখ তেয়ংয়ের দিকে আটকে যায়। সবাই সেখানে তেয়ংয়ের সাথে অনেক কথা বলতে থাকে, কিন্তু জাংকুক শুধু একদৃষ্টে তেয়ংকেই দেখে চলেছে। বলছি, আমার মনে হয় জাংকুক আর তের একা একটু কথা বলা উচিত, তাতে ওদের দুজন দুজনকে জানতে সুবিধা হবে। কি বলো? হ্যাঁ হ্যাঁ, তে তুমি ওকে তোমার ঘরে নিয়ে যাও। বসুন। আপনিও বসুন। আমি জানি না আমার এখন ঠিক কী বলা উচিত। আসলে আমাদেরকে তো এখানে পাঠানো হয়েছে যাতে আমরা দুজন একে অপরের সাথে কথা বলতে পারি আর আমাদের আগামী দিনগুলো নিয়ে আলোচনা করতে পারি। কিন্তু আমার মনে হয় আগে আমাদের ফেলে আসা দিনগুলো নিয়ে কিছু কথা বলা উচিত, তবে আমরা আগামী দিন নিয়ে এগোতে পারবো। আমি আমার পড়াশোনা দিল্লিতেই করেছি, তারপর অ্যাব্রডে গিয়ে কলেজ কমপ্লিট করেছি। কিছুদিন জার্নালিস্ট নিয়ে পড়েছি, আবার কিছুদিন নিউট্রিশন নিয়ে। আসলে আমি নিজেকে খুঁজে চলেছি। আমার দাদা বলে আমি অনেক ইমোশনাল বিজনেসের ব্যাপারে। দাদা আমাকে ভালোবেসে ভোলু বলে ডাকে। কলেজে একটা মেয়েকে আমার অনেক পছন্দ ছিল, আমার সামনের বেঞ্চে সে বসতো। আমি তাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি কিছু। এখন মনে হয় যা হয়েছে ভালোই হয়েছে, কারণ পরে আমি জানতে পেরেছিলাম তার আগে থেকেই দুটো বয়ফ্রেন্ড ছিল। বন্ধুদের সাথে মিলে স্মোকিংও করেছি, কিন্তু একদিন বৌদি ভাই আমাকে হাতে না হাতে ধরলো। সেদিন তাকে আমি কথা দিয়েছিলাম যে কখনো স্মোকিং বা ড্রিঙ্কিং কিছুই করব না। এসব কথা আমি কখনো আমার বাবাকেও বলিনি, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আপনাকে বলাটা উচিত। বৌদিভাই বলছিল আপনি নাকি পড়তে অনেক ভালোবাসেন। আপনার ফেভারিট বই কি? শরৎচন্দ্রের পরিণীতা, রবীন্দ্রনাথের অতিথি সমাপ্তি। শুধু বাংলা তাই না? এদের ইংলিশ ট্রান্সলেশনও অনেক ভালো। আচ্ছা, ভগবানে বিশ্বাস করেন? প্রার্থনায়, মানে ধরুন আপনি কিছু প্রার্থনা করলেন আর সেটা মিলে গেল, এমন কিছুতে বিশ্বাস করেন? কিছু জিনিসে বিশ্বাস রাখতে হয়। তখন থেকে তো আমি জিজ্ঞাসা করছি, যদি আপনার কিছু জিজ্ঞাসা করার থাকে আপনি জিজ্ঞাসা করতে পারেন। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি কি নতুন করে দেব? না না, তার কোনো দরকার নেই। সত্যি কি আপনার কোনো প্রশ্ন নেই ওই মেয়েটার ব্যাপারে? না, সব জবাব আমি পেয়ে গেছি। আপনি চাইলে আমরা আরও এক দুবার দেখা করতে পারি। তে কোনো উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। ঠিক আছে, তাহলে আমরা কি এবার নিচে যেতে পারি? বলে তারা নিচে যেতেই যাবে, তখনই জিমিন আর জিন সেখানে এসে হাজির হয়। আর জিমিন এসে তেকে টানতে টানতে সেখান থেকে নিয়ে চলে যায়। সো সো তুমি কি রাজি? হ্যাঁ, আমি রাজি। সেটা তোমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আরে বৌদিভাই শোনো না, আমার মনে হয় আমাদের আরও এক দুবার দেখা করা উচিত। ওর জন্যই। সত্যি তুমি ধন্য। বাবা, ও রাজি? সত্যি? জাংকুক কোথায়? ওপরে। নামজুন দৌড়ে তার ভাইয়ের কাছে যায়। জাংকুক তার দাদাকে দেখেই এমন একটা ভাব করে যেন সে কিছুই জানে না।
কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। বলে নামজুন জাঙ্কুককে মারতে যায়। নিচ থেকে বঙ্গ আর জেহব দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখে আর হাসতে থাকে। মিস্টার সুবিন, মিষ্টি কোথায়? মিষ্টি মুখ করান। সুবিন, আমাদের তরফ থেকে এই সম্বন্ধ পাক্কা। শুধু আপনি একবার তেয়ংয়ের কাছে জিজ্ঞাসা করে নিন। ও রাজি থাকলে আজই আমরা আংটি বদল করতে চাই, আর যত তাড়াতাড়ি সম্ভব তাকে আমরা ঘরের বউ বানিয়ে নেব। তেমা, তেমা কই? জিমিন, জিমিন, ওরা রাজি হয়ে গেছে। তেমা, তুই কি চাস সেটা বল। বাবা, দিদির তরফ থেকেও রাজি। যেটা জিজ্ঞাসা করেছিস, আর একবার কি দেখা করতে চাস? না কাকু, আমার আর কিছু জিজ্ঞাসা করার নেই। যা জানার আমি জেনে গেছি, আর দেখা করারও কোনো দরকার নেই। বাবা, দিদি বলেছে জিজু একদম তোমার মতন। তোর পাগলি, বলে সুবিন তেকে জড়িয়ে ধরে। আর সেদিনই এঙ্গেজমেন্টের ব্যবস্থা করা হয়। ওরা সব কিছু তৈরি করে এসেছিল। সুবিন সেখানে বসেই ছিল, তখনই সুবিনের ডাক পড়ে। সেই ঘরে আসতেই ইয়ঞ্জুন বলে, এরা সব কিছুর ব্যবস্থা করেই এসেছে। এত বড় ঘরে মেয়ের বিয়ে দিচ্ছ, সব কিছু লুটিয়ে দিও না। আমাদের ছোট মেয়ে এখনো বাকি আছে, তাকেও বিয়ে থাওয়া দিতে হবে। সব যদি তেয়ংকে দিয়ে দাও, ছোট মেয়ের জন্য কি থাকবে? ঠিক তখনই বাইরে থেকে বঙ্গ নক করে। দরজাটা খুলতেই বঙ্গ বলে, ক্ষমা করবেন আপনাদের মাঝখানে চলে আসার জন্য। দুটো পরিবার যখন এক হতেই চলেছে, আমি চাই না আমাদের মধ্যে কোনো বাধা বিপত্তি থাকুক। আজকে আপনি 100 টাকা আর একটা নারকল দিয়ে আমাদের জাঙ্কুককে আশীর্বাদ করবেন। আমাদের আর কিচ্ছু চাই না। আমরা শুধু আমাদের ঘরে আপনার মেয়েকে নিয়ে যেতে চাই, আমাদের ঘরের বৌমা করে। এরপরে তাদের এঙ্গেজমেন্ট হয়ে যায়। এরপর পণ্ডিত দেখে তাদের বিয়ের দিনক্ষণ পাকা করা হয়। 6 মাস পর তাদের বিয়ে। সুবিন জানায় যে সে তেয়ংয়ের বিয়ে উপলক্ষে একটা পুজোর আয়োজন করেছে হোম সরোবরে। সেখানে যেন সবাই উপস্থিত থাকে। এই পণ্ডিত না সত্যি, ওনাকে কিছু খাওয়ান দাওয়ান আর বিয়ের তারিখটা একটু আগেই নিয়ে আসুন। তাহলে সামনের মাসে সোম সরোবরে আসছেন তো সবাই? একদম। এখন তো আমরা শুধু তেয়ংয়ের সাথে দেখা করতে চাই, যে কোনো ছুতোয়। 6টা মাস আমাদের অপেক্ষা করতে হবে, ভাবা যায়? আমি তো পারলে আজই ওকে আমাদের সাথে নিয়ে যাই। তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওপর থেকে। তখন এই জিমিন পেছন থেকে এসে বলে, দিদি তাড়াতাড়ি এসো। আরে কোথায় নিয়ে যাচ্ছিস? ওখানে ওরা সবাই যাচ্ছে। উফ, তুমি চুপ করো, এসো তো। বলে তাকে ছাদে নিয়ে আসে। ছাদে আসতেই দেখে জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে আছে। জিজু, এই কাজটার জন্য কিন্তু আমার একটা গিফট প্রাপ্য, ঠিক আছে? নাও, তোমরা কথা বলো, আমি যাই। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর জাঙ্কুক পকেট থেকে মোবাইলটা বার করে তের একটা ছবি নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর 1 মাস পর তারা হোম সরোবরে পৌঁছায়। ছাদে তেয়ং আর জিমিন খুনসুটি করছিল। জাঙ্কুক দূরবীন দিয়ে দূর থেকে সেটা দেখতে পায়। তে জাঙ্কুককে দেখে সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর তারা তাদের বাড়িতে এসে পৌঁছায়। তে সবার জন্য জল নিয়ে আসে। সে জল এনে জাঙ্কুকের হাতে দেয়। জাঙ্কুক বরফ নিয়ে জলে মিশাতে গেলেই তে দাঁড়িয়ে বলে, ঠান্ডা লাগলে জলে বরফ খাওয়া উচিত না, বরং বরফের থেকে দূরে থাকা উচিত। কথাটা শুনেই জাঙ্কুক বরফগুলো আবার যেই স্থানে সেই স্থানে রেখে দেয়। সবাই রাতের বেলা একসাথে খাওয়া দাওয়া করে। ইয়ঞ্জুন তো ওপরে ওপরে খুশি দেখালো, ভেতরে ভেতরে সে একদমই খুশি নয়, বরং তার প্রচণ্ড রাগ হচ্ছে। রাতে খাওয়া দাওয়া সারার পর সুবিন সব কিছু নিয়ে অন্য জায়গায় শুতে যায়। তখনই বঙ্গ তাকে বলে, কি ব্যাপার, কোথায় যাচ্ছেন এগুলো নিয়ে? না মানে অন্য ঘরে কেন? অন্য ঘরে কেন? হ্যাঁ, আমরা এখন দুটো পরিবার এক হয়েছি, তাই আমাদের সমস্ত কিছুই এক। আমরা যদি এই ঘরে থাকি, আপনারা এই ঘরে থাকবেন। আমরা সবাই মিলে আজ একসাথেই শোবো, বুঝতে পেরেছেন? তারপর সেখানেই সবার জন্য বিছানা করা হয়। তে তার কাকা কাকিমার জন্য তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সেই ঘরে নিয়ে নামছিল। নামার পথেই দেখে জাঙ্কুক সেখানেই দাঁড়িয়ে আছে। তে জাঙ্কুককে দেখে থমকে দাঁড়িয়ে যায়। আমি ভাবছিলাম আমি যদি কিছু হেল্প করি। তে জলের পাত্রটা জাঙ্কুকের হাতে দেয়, আর তার সাথে একটা বইও ছিল, সেটাও সে জাঙ্কুকের হাতে দেয়। আসলে কাকা প্রত্যেকদিন সকালে তামার পাত্রে জল খায়, এটা শরীরের পক্ষে খুব ভালো।
ও ও আচ্ছা, আর এই বইটা, এটা বুঝি কাকিমার? হুম হুম, থ্যাংক ইউ। কিসের জন্য? আমার কাকু কাকিমাকে এতটা সম্মান করার জন্য। মানে আমার কাকু কাকিমা বুঝি আমার কেউ নয়? সে ঘরে ঢোকার আগেই জাংকুক তাকে বলে, তোমার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম, তে সেটা নেয়। কাল কি আমরা একটু দেখা করতে পারি? তুমি যদি রাজি থাকো তাহলে বৌদি ভাই সবটা অ্যারেঞ্জ করে নেবে। তে মুখে কিছু বলে না, শুধু একটা হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। জাংকুক বুঝতে পারে তে রাজি আছে। পরদিন সকালে সবাই ঘুরতে বেরোয়। জাংকুক তার বৌদিকে সবটা খুলে বলে, তার বৌদি তার দাদাকে বলে, আর তার দাদা তার বাবাকে। আর শেষ পর্যন্ত তাদেরকে ঘুরতে যেতে দিতে তার বাবা রাজি হয়ে যায়। জাংকুক তো প্রচণ্ড খুশি হয়ে যায়। সে তো তার বৌদিকে থ্যাঙ্কস জানিয়ে যাচ্ছে। আরে আরে, সব তোমার ভাই করেছে, বুঝেছো? কি সত্যি? হুম, এনার হাত থেকে খবরের কাগজটা নিয়ে নাও, ব্যাস তাহলেই হলো। চেহপ আঙ্কেলের ভাষায় ইনি হলেন ওয়ার্ল্ডের বেস্ট হাজব্যান্ড। এরপর তারা ঘুরতে ঘুরতে একটি মন্দিরে যায়। জাংকুক খেয়াল করে জাংকুকের দেওয়া নেকলেসটা তে পড়েনি। তুমি আমার দেওয়া নেকলেসটা পরনি কেন? এটা গ্রাম, শহর নয়। এখানে বিয়ের আগে যদি এত দামি জিনিস পরি লোকে খারাপ কথা বলবে, তাই আপনার দেওয়া এই উপহারটা আমি বিয়ের পরেই পরব। তের কথা জাংকুকের খুব ভালো লাগে। আচ্ছা বেশ, ওটা না হয় তুমি বিয়ের পরেই পরো, কিন্তু এখন আমি তোমাকে একটা গিফট দিতে চাই, যেটা তুমি এখনই পরবে। বলে সে একটা মালা নেয় আর সেটা তের গলায় পরিয়ে দেয়। তারা সবাই সেখানে অনেক আনন্দ করতে থাকে। নামজুন আর জিন অনেক মজা পাচ্ছে। জাংকুক তাদের দেখে বলল, দাদা আর বৌদিকে এভাবে দেখে অনেক ভালো লাগছে। দাদা কাজের জন্য বৌদিকে কখনো সময় দিতে পারে না, এখানে তোমার জন্য ওরা একটা হলিডে পেয়ে গেছে, এতটা কাছাকাছি আসতে পারছে। থ্যাংক ইউ। এরপর ঘুরতে ঘুরতে বৃষ্টি নামে। সবাই সে বৃষ্টিতে মজা করছে। আর এই সব কিছুর মাঝখানে তে আর জাংকুক অনেকটা কাছাকাছি চলে আসে। এ যেন এক অন্যরকম অনুভূতি। হোম সার্ভারে কাটানো প্রত্যেকটা দিন তাদের কাছে অনেক সুন্দর হয়ে উঠেছিল। প্রত্যেকটা মুহূর্তকে তে আর জাংকুক উপভোগ করছিল। এগুলো এক অন্যরকম স্মৃতি হিসাবে তাদের জীবনে তারা লিখে রাখছিল। সবাই ঝর্ণা জলে স্নান করতে যায়। জাংকুক স্নান করছে আর তে উপরে বসে আছে। জাংকুক শুধুমাত্র একটা স্যান্ডো গেঞ্জি আর জিন্স পরে আছে। তে তার দিকে তাকাতেও পারছে না, লজ্জায়। জাংকুক আস্তে আস্তে উঠে তের কাছে গিয়ে দাঁড়ায়। তে একটু ভরকে যায়। জাংকুক আস্তে করে পাশ থেকে টাওয়ালটা নিয়ে বলে, ভয় পাওয়ার কিছু নেই, আমি তো শুধুমাত্র টাওয়ালটা নিতে এসেছিলাম, বলে সে সেখান থেকে চলে যায়। তে আরও লজ্জা পেয়ে যায়। পরদিন সকালবেলা নামজুনের কাছে কল আসে যে কালকেই তাদের ফিরে যেতে হবে। কথাটা শুনেই সবার মন খারাপ হয়ে যায়। এই দুটো দিনেই জাংকুক প্রত্যেক মুহূর্তে তের প্রেমে পড়েছে, তাই তারা রাতে একসাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। রাতে সবাই ঘুমিয়ে যাওয়ার পর তে আর জাংকুক ছাদে দেখা করে, আর চাঁদের আলোর নিচে তারা দুজন একটা সুন্দর সময় কাটায়। পরদিন সকালবেলা জাংকুকদের যাওয়ার সময় চলে আসে। তে জাংকুকের হাতে জল দিতে যায়। জাংকুক জলটা কিছুটা খেয়ে তের হাতে ধরিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তার মন প্রচণ্ড খারাপ। তে পেছন থেকে বলে, ঠান্ডা লাগলে বরফ খাবেন না, বরফের জিনিসের থেকে দূরে থাকবেন। জাংকুক কথাটা শুনে পেছন ফিরে তাকায়, দেখে তার গ্লাস থেকে তে বাকি জলটা পান করে। তের চোখও ছলছল করছে। জাংকুক আর এক মুহূর্ত দাঁড়ায় না, সেখান থেকে বেরিয়ে যায়। আর যাওয়ার সময় বলে যায়, আমি চিঠি লিখব আর মাঝে মাঝে ফোনও করব। তে আর কিছু বলে না। এরপর থেকে তের কাছে মাঝে মাঝে চিঠি আসতে থাকে, যেগুলো পড়ে তের মন খুশি হয়ে যায়। এরপর জাংকুক বিজনেসে জয়েন হয়। একটা কাজের জন্য তাদের জাপান যেতে হবে। নামজুন জিজ্ঞাসা করে কে সেখানে যেতে চায়। সঙ্গে সঙ্গে জাংকুক হাত তোলে। সে তো ঝোঁকের বসে বলে দেয় সে জাপানে যাবে, কিন্তু সে প্রচণ্ড নার্ভাস হয়ে পড়ে। এটাই তার জীবনের প্রথম কাজ, সে ঠিকমতো পারবে কিনা। কিছুক্ষণ পর সে তেকে ফোন করে। তে ফোনটা ধরতেই জাংকুক নাক টানতে শুরু করে। তে বলে, আবার ঠান্ডা জল খেয়েছেন
তাই না? আপনি কি খুব নার্ভাস? একটু। নার্ভাস হবেন না, আমি এখনই আছি তোমার সাথে দেখা করতে। দাঁড়ান। জাঙ্কুক দাঁড়িয়ে পড়ে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনি আপনার কাজ ঠিকমতো করতে পারবেন। মনে সাহস নিয়ে এগিয়ে যান বলে ফোনটা কেটে দেয়। তারপর জাঙ্কুক মিটিংয়ে যায় আর খুব ভালোভাবেই মিটিংটা শেষ করে। সে আবার তেকে ফোন করে। তখন অনেক রাত। তে দৌড়ে এসে ফোনটা ধরে। তুমি এত রাত অবধি জেগেছিলে? আপনার ফোনের অপেক্ষায় ছিলাম। তুমি জানো সব কিছু ঠিকঠাক হয়েছে, আর এই পুরো মিটিংয়ে আমি শুধু তেয়ং আর মধুপুরি করে গিয়েছি। আমি কালকের ফ্লাইটে জাপান চলে যাচ্ছি। এরপর 3 দিন কোনো ফোন হবে না আর কোনো চিঠিও যাবে না। আমি অপেক্ষা করব। এরপর পরের দিনের ফ্লাইটে জাঙ্কুক জাপানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তারপর জাঙ্কুক ফোন করে জানায় সেখানকার কাজ খুব ভালোভাবে মিটে গেছে আর সে ফিরে আসছে। সবাই মিলে ঠিক করে যে তেয়ংকেও সেই এয়ারপোর্টে নিয়ে যাওয়া হবে জাঙ্কুককে সারপ্রাইজ দেওয়ার জন্য। জাঙ্কুক এয়ারপোর্টে সবার জন্য অপেক্ষা করছে। হঠাৎ তার বৌদির দিকে তার নজর যেতে সে সবে হাই করে, তখনই তার বৌদি সামনে থেকে সরে যায় আর পিছনে তেয়ংকে দেখে জাঙ্কুক সেখানেই পড়ে যায়। তার অবস্থা দেখে সবাই হাসতে থাকে। জিন তাড়াতাড়ি করে তেয়ংকে নিয়ে তার গাড়িতে বসিয়ে দেয়। জাঙ্কুক ভাবে হয়তো সে ভুল দেখেছে, কিন্তু গাড়িতে উঠে আবার সে চমকে যায়। এরপর তেয়ংকে নিয়ে জাঙ্কুকদের বাড়িতে আনা হয়। সেখানে একটা পার্টি অ্যারেঞ্জ করা হয়েছে। সবার সাথে তেয়ংয়ের মিট করানো হবে। জাঙ্কুক তেয়ংকে তার ঘরে নিয়ে যায়। এখানে আসো, এটা হচ্ছে আমাদের ঘর। বিয়ের পর আমরা এখানেই থাকবো। তে ঘুরে ঘুরে ঘরটা দেখতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে তার বেডের পাশে জাঙ্কুকের পরিবারের ছবির সাথে তার পরিবারের ছবিও রাখা হয়েছে, যেটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। তার চোখে জল এসে যায়। কী হয়েছে, তুমি কাঁদছো কেন? কাঁদছি না। তারপর বলো, কি ভাবছিলে? সবসময় আমি কি ভাবছি সেটা ভাবা জরুরি নয়, কখনো কখনো তুমি কি ভাবছো সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। জানো তো, তোমাকে এই ঘরে আমি নিয়ে এসেছিলাম আমার নতুন সেন্টার টেবিল, নতুন কম্পিউটার, নতুন ঘর এসব দেখানোর জন্য। কিন্তু আমরা এটা কখনো ভাবি না যে তোমরা নিজের পড়ার টেবিল, নিজের ঘর, নিজের কম্পিউটার, নিজের সারনেমটা পর্যন্ত ছেড়ে আমাদের সাথে চলে আসো, শুধুমাত্র আমাদের জন্য। আমাদের জন্য। তে আমি একটা জিনিস ঠিক করেছি, আমরা প্রত্যেক বছর 1 মাস মধুপুরে কাটাবো। তাতে যদি কেউ আমাকে ঘর জামাই বলে তাতে আমার বই গেল। আচ্ছা, আমি শুনেছি বিয়ের তারিখ যত এগিয়ে আসে মেয়েরা একটু চিন্তিত হয়ে পড়ে তাদের ওয়েট নিয়ে। তুমি চিন্তা করো না, 10-15 কিলো এদিক ওদিক হয়ে গেলে আমার কোনো ব্যাপার নয়। জাঙ্কুকের কথা শুনে তে হেসে ফেলে। জানো, বর বেশে যখন তুমি আমাদের ওখানে আসবে তখন কি হবে? কি হবে? সব মেয়েরা তোমাকে দেখার জন্য ছাপিয়ে আসবে, আর তাতে তাদের ঘরে রুটি জ্বলেও যেতে পারে। তে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ চলো। বৌদি 2 মিনিট প্লিজ। আচ্ছা ঠিক আছে। তে ইচ্ছা তো করছে তোমাকে যেতে দিতে না, মনে হচ্ছে পুরো দিল্লি শহরটা তোমাকে ঘোরাই, কিন্তু আমি অপেক্ষা করব। আর আমার মনে হয় তোমারও কাছেও এটাই ঠিক মনে হয়, তাই তো? আমি অপেক্ষায় থাকবো সেই দিনটার জন্য যেদিন তুমি প্রথমবার এই ঘরে বধূ বেশে আসবে, আর ওই যে জানলার বাইরে চাঁদ তারা সব আমাদের মিলনের সাক্ষী হবে। আর সেই রাতে এই ঘরে কোনো আলো থাকবে না, শুধু চাঁদের আলো থাকবে। আর সেই আলো শুধুমাত্র তার মুখেই পড়বে যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মেয়ে, আর যে কিনা সেদিন শুধুমাত্র আমার হবে সারা জীবনের জন্য। এরপর তে সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। ইয়ঞ্জুন, বলছি তের জন্য গয়নাগাটিগুলো বার করে দাও তো। ইয়ঞ্জুন কিছু গয়না এনে সুবিনের কাছে রাখে। এই নাও, এই নতুন গয়নাগুলো যেগুলো বানানো হয়েছে সেগুলো ওকে দিয়ে দাও। পুরনো গয়নাগুলো না হয় জিমিনের জন্যই থাক। কি বলছো কি? হ্যাঁ ঠিকই বলছি। তুমি হয়তো খেয়াল করোনি যে হীরের গয়নাটা তেকে পরানো হয়েছিল। ওই লাখ টাকার হীরের গয়নার সামনে তোমার এই কিছু সামান্য সোনার গয়না দেখাও যাবে না। তাই ওই গয়নাগুলো জিমিনের জন্যই থাক।
নিরঞ্জন, তুমি ভুলে যেও না, ওই গয়নাগুলো কিন্তু দাদা বৌদির ছিল। দাদা বৌদির ছিল বন্ধক দেওয়ার আগে, কিন্তু বন্ধক থেকে ছাড়ানোর পর সেই গয়নাগুলো আমাদের হয়ে গেছে। সেই আমাদের মধ্যে কি কোথাও নেই? আমি এত কিছু শুনতে চাই না, ওই গয়নাগুলো জীবনের জন্য রাখা হবে, ব্যাস। নিরঞ্জন, তুমি ভুলে যেও না, তে আমার বড় মেয়ে, সেটা তুমি মানো আর না মানো। আর ওই গয়নাগুলো শুধু গয়নাই নয়, ওগুলো দাদা বৌদির আশীর্বাদ তের জন্য। আসল কথা হলো, তুমি কোনোদিন তের মা হয়ে উঠতেই পারোনি, তাই না? তাই তাহলে এই নাও গয়না, আর এই নাও আলমারির চাবি, যা মনে চায় তাই করো, কিন্তু এই বিয়েতে আমার আর কোনো দায় থাকবে না। আমি আর এই বিয়েতে নেই বলে ইয়ঞ্জুন সেখান থেকে রেগে বেরিয়ে যায়। যাওয়ার পথে তের সাথে ধাক্কা লাগে। তে তার শ্বশুরবাড়ি থেকে আনা কিছু জিনিসপত্র ইয়ঞ্জুনের কাছে নিয়ে যাচ্ছিল। কাকি, বলছিলাম যে ওই বাড়ি থেকে কিছু জিনিসপত্র পাঠিয়েছিল, তুমি যদি একবার দেখতে। আমি জানিতে তো শ্বশুরবাড়ির লোক অনেক বড় লোক, এইসব জিনিসপত্র আমাকে দেখিয়ে আর কাটা গায়ে নুনের ছিটা দিতে হবে না। যাকে দেখানোর দরকার তাকে গিয়ে দেখা। তোর এই বিয়েতে আমার কোনো ইচ্ছা বা আগ্রহ কিছুই নেই, বুঝতে পেরেছিস? বলে ইয়ঞ্জুন সেখান থেকে চলে যায়। তে কেঁদে ফেলে। বিয়ের দুদিন আগে জেহব চলে আসে সেখানে। জেহবকে দেখে সুবিন দৌড়ে যায়। আরে জেহব ভাই যে, চলে এসেছি। তের শ্বশুরবাড়ি থেকে তের বিয়ে শাড়ি গয়না সব নিয়ে এসেছি, এই নিন। বলতে বলতেই ঘড়িতে ঘন্টা বাজে, তাকিয়ে দেখে 11টা বাজে। ঠিক 2 দিন পর এই সময় আপনি কন্যাদান করবেন। রাত্রিবেলা তে তার কাকির কাছে আসে। কাকি, এটা আমার আলমারির চাবি, ওতে এমন কিছু জিনিস আছে যেটা জিমিনের কাজে আসতে পারে বলে চাবিটা তার কাকির কাছে রাখে। কাকি নিজের মনেই বই পড়ছে, কোনো উত্তর দেয় না। তে চোখে জল এসে যায়। তে যাওয়ার সময় বলে, কাকি, আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দিও বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। তে, হ্যাঁ হ্যাঁ কাকি বলো। যাওয়ার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাস। তে আর কিছু বলে না, প্রচণ্ড কষ্ট হয় তার। সে যাওয়ার সময় দরজাটা বন্ধ করে সেখান থেকে চলে যায়। পরদিন জাংকুকের গায়ে হলুদ হয়। আরে বৌদি, কি করছো কি এসব? তোমাকে তোমার বউয়ের মতো সুন্দর বানাচ্ছি। ও সত্যি? আজ করো, এ নাও আমার হাতে দাও, এ নাও আমার পেটে দাও। এই অসভ্য, কি করছোটা কি? আর এদিকে তের বাড়িতে মেহেন্দি অনুষ্ঠান চলছে। ইয়ঞ্জুন এসব কোনো কিছুর মধ্যেই নেই। রাতের বেলায় তেকে নিয়ে পুজো দিতে যাওয়া হয়। জেহব বলে, এখানে পুজো চলছে অথচ বৌদিকে কোথাও দেখছি না। ও আচ্ছা, আমি আমি ডেকে আনছি বলে সুবিন ইয়ঞ্জুনের কাছে যায়। সুবিন এসে দেখে ইয়ঞ্জুন তার পাটা নিজে নিজেই টিপছে। কি ব্যাপার, পায়ের ব্যথাটা বেড়েছে বুঝি? এই নাও ওষুধটা লাগিয়ে নাও। ইয়ঞ্জুন কিছু বলে না। ইয়ঞ্জুন, তুমি তের বিয়ের শাড়িতে একবার তাকিয়েও দেখোনি, বিয়ের কোনো অনুষ্ঠানে তুমি যাওনি পর্যন্ত, কিন্তু কালকে তের বিয়ে। কালকে এই সময় এখানে সানাই বাজিয়ে বিয়ে করতে আসবে আমাদের জাংকুক। অন্তত কাল ওর মাথায় একটু মায়ের ভালোবাসার স্পর্শ দিও। তুমিও খুব ভালো করে জানো ইয়ঞ্জুন, তোমার আশীর্বাদ ছাড়া তে খুশিতে কিছুতেই এই ঘর থেকে যেতে পারবে না। কালকের মতো ওকে একটু মায়ের ভালোবাসা দিও। ছোটবেলা থেকে তোমার হাসি মুখটা দেখার জন্য ও কতই না তোর পেয়েছে। এত রাগ কিসের তোমার ওর প্রতি? কারণ ও তোমার নিজের মেয়ে নয়, তাই? জবাবটা না জানলেই বোধহয় তোমার ভালো হবে। জানো তো ইয়ঞ্জুন, যখন তোমার পা ব্যথা হতো তখন তোমার পা সব থেকে বেশি কিন্তু তেই টিপে দিত। আজ তুমি ওকে আপন করতে মানা করছো, কিন্তু তুমি দেখে নিও, যখন ওর বিদায় হবে না, সব থেকে বেশি তুমিই কাঁদবে। দেখে নিও তুমি। তে মন খারাপ করে নিজের ঘরেই শুয়েছিল। পাশে আরেকটি বিয়ে হচ্ছিল, সেই বিয়ের আনন্দে সবাই বাজি ফাটাচ্ছিল। ঠিক সেই সময় একটা রকেট জানলা দিয়ে ঢুকে যায় তাদের খাওয়ার ঘরে, আর সেখান থেকে আগুন ছড়াতে শুরু করে। কয়েকজন কর্মচারী রান্নার তেল নিয়ে ঢুকছিল, তখনই সেখানে আগুন লেগেছে দেখে তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে রান্নার তেলটা সেখানে পড়ে যায়, আর আগুন আরও দাউ দাউ করে জ্বলতে শুরু করে। তে হঠাৎ উপলব্ধি করে বাইরে সকলে চিল্লাবিলির আওয়াজ হচ্ছে। তে বিছানা তুলে মুখ তুলে দেখে চারিদিক দাউ দাউ করে জ্বলছে। তে কোনো রকম দৌড়ে সেখান থেকে বেরোতে থাকে,
এদিকে সুবিন ইয়ঞ্জুনকে বার করে দিয়েছে বাইরে। বাড়ির যত কর্মচারী ছিল সবাইকে বাইরে বার করেছে, কিন্তু তেকে আর জিমিনকে খুঁজে পাচ্ছে না। তাড়াতাড়ি করে সে তের ঘরের দিকে যেতে থাকে। যেতে যেতেই দেখে তে ছুটে আসছে, তেকে কোন রকম সেখান থেকে বার করে। তখনই ইয়ঞ্জুন চেঁচিয়ে ওঠে, জিমিন, জিমিন কোথায়? তে খেয়াল করে জিমিন সেখানে নেই। তে আর কোনো দিকে না তাকিয়ে সবাইকে ছাড়িয়ে ছুটে যায় জিমিনের ঘরের দিকে। জিমিনের ঘরের দিকে গিয়ে দেখে জিমিন অজ্ঞান হয়ে পড়ে আছে। তে কোনো রকমে জিমিনের জ্ঞানটা ফেরায়। জিমিন, জিমিন, তাড়াতাড়ি চল, আমাদের বেরোতে হবে। কোনো রকম জিমিনের গায়ে চাপা দিয়ে তারা দুজনেই আগুনকে পার করে বাইরে বেরিয়ে আসে। কিন্তু যখনই তারা মণ্ডপ পেরিয়ে একেবারে বাইরে আসবে তখনই ওপরের মণ্ডপটা ভেঙে পড়ে। তে জিমিনকে বাঁচানোর জন্য ঠেলে জিমিনকে বাইরে সরিয়ে দেয়, আর সমস্ত আগুন শুদ্ধ মণ্ডপ তের গায়ে এসে পড়ে। তেকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় তাকে অপারেশন করাতে হবে। ডাক্তারবাবু, ওর অপারেশন হলে ও ঠিক হয়ে যাবে না? আমরা পুরো চেষ্টা করব, কিন্তু এখনই আমরা কিছু বলতে পারছি না। ওর শরীরে মুখটা বাদে 90%ই পুড়ে গিয়েছে। এই সময় পেশেন্ট তার মনোবল হারিয়ে ফেলে, আর এই পোড়ার যে যন্ত্রণা সেটা আমি বলেও বোঝাতে পারবো না। আমরা আমাদের বেস্টটা দেব। স্যার, আপনাকে তো সবটাই বললাম। এবার এই পেপারসে আপনার সই লাগবে। এটা অনুমতিপত্র। আপনি অনুমতি দিলে আমরা অপারেশন শুরু করতে পারি। সুবিন হাতে নেয় পেপারটা। সে সাইন করতে গেলেই আবার ঘড়ির ঘন্টা বেজে ওঠে। তার হঠাৎই মনে পড়ে যায় জেহবের বলা কথাটা। ঠিক 2 দিন পর এই সময় আপনাকে কন্যাদান করতে হবে। কিন্তু এইভাবে যে তাকে কন্যাদান করতে হবে সেটা সে স্বপ্নেও ভাবেনি। ওদিকে তের সাথে যখন এমন হয়েছে তখন জাংকুকরাও বিয়ের সাজে সেখান থেকে বেরিয়ে পড়েছে মধুপুরের উদ্দেশ্যে। ঠিক তখনই বঙ্গর কাছে তের এই খবর যায়। বঙ্গ সকলকে বলে, আর তখনই তারা মধুপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে সুবিন কিছুতেই পেপারসে সই করতে পারছে না। যতবারই সে পেপারে সই করতে যাচ্ছে তে সেই ছোটোবেলার হাসি মুখটা ভেসে উঠছে তার কাছে। সে কিছুতেই নিজের কান্না থামিয়ে রাখতে পারছে না। শেষ পর্যন্ত অনেকটা মনোবল নিয়ে সে যখনই সইটা করতে যাবে তখনই জাংকুক তাকে বলে, আঙ্কেল। সুবিন তার দিকে তাকায়। সইটা আমি করতে চাই। বিয়েটা আজই হবে, আর এখনই। এটা হতে পারে না জাংকুক। বাস্তবটা অনেক কঠিন। ওর দুঃখ তুমি দেখতে পারবে না। এই দুঃখটা শুধু আপনার মেয়ের নয়, এই দুঃখটা আমাদেরও, আমাদের বউয়ের। আমরা একসাথে এটার মোকাবেলা করব। দিল্লির বেস্ট ডক্টর আসবে, আমাদের বৌমাকে আমরা সুস্থ করবই। আরেন, হ্যাঁ বাবা, এদিকে এসো বলে আরেন বঙ্গর সাথে সেখানে চলে যায়। আমি কি একবার তের সাথে দেখা করতে পারি? জাংকুক তের কাছে আসে। তেকে একটা কাচের ভেতর চাদর ঢাকা দিয়ে শুয়ে রাখা হয়েছে। তের মুখটা শুধু বাইরে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। জাংকুক এসে তেকে ডাকে, তে, সব ঠিক হয়ে যাবে তে। তে নিজের কান্নাকে আটকে রাখতে পারছে না। দেখো বৌদি তোমার জন্য কি পাঠিয়েছে, সিঁদুর। আজ আমাদের বিয়েতে তুমি যেই সুন্দর মেয়েটাকে ভালোবেসেছিলে সেই সুন্দর মেয়েটা এখন আর সুন্দর নেই। তার বাস্তবটা এখন এই চাদরের নিচে ঢাকা। তে, সুন্দরতা শুধু রূপে নয়, সুন্দরতা মনে থাকে। তুমি আমার চোখে সুন্দর ছিলে, সুন্দর আছো, আর সুন্দর থাকবে। তুমি সবসময় আমার জন্য প্রার্থনা করেছো আমি কিসে ভালো থাকবো, আমার কাজ বাজ যেন ঠিকঠাক হয়, আর তোমার প্রার্থনা সবসময় জোর দেখিয়েছে। আজ আমার জন্য একটা প্রার্থনা করবে তে? আমার জন্য প্রার্থনা করো, আমি যেন এই পরীক্ষায় সফল হতে পারি। তোমার সব ব্যথা আমাকে দিয়ে দাও বলে জাংকুক সিঁদুর নিয়ে তেকে পড়াতে চায়। 1 মিনিট, একবার এই চাদরটা সরিয়ে দেখে তো নাও। আমার ভালোবাসার পরীক্ষা নিও না, এটা আমার অধিকার বলে সিঁদুরটা তের কপালে পরিয়ে দেয়। তারপর জাংকুক বাইরে এসে পেপারে সাইন করে। ডক্টর বলে, জাংকুক, পণের দায়ে চাপা পড়ে অনেক নববধূকে পুড়ে এখানে ভর্তি হতে দেখেছি, কিন্তু আজ প্রথমবার কোনো পুড়ে যাওয়া পেশেন্টকে নববধূ হিসাবে দেখলাম। তোমাদের ভালো হোক। নববধূর জন্য ওটি রেডি করা হোক।
হসপিটালটাকে জিন আর জিমিন মিলে সুন্দর করে ফুল দিয়ে সাজায়। হসপিটালে সব স্টাফেদের জন্য আরএম মিষ্টি খাওয়ার টাকা দেয়। এরপর দিল্লির ডক্টরও সেখানে চলে আসে। অপারেশন শুরু হয়। ইয়ঞ্জুন আড়াল থেকে তেকে দেখেছে। তখনও তে সুবিনের কাছে জিমিন ঠিক আছে কিনা সেটাই জানতে চেয়েছিল। ইয়ঞ্জুনের চোখটা ভরে আসে। সুবিন এসে দাঁড়াতে ইয়ঞ্জুন সুবিনের কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে। আমি তোমায় বলেছিলাম ইয়ঞ্জুন, কন্যা বিদায়ের সময় তুমি সব থেকে বেশি কাঁদবে। দেখেছো তো, যেই সুন্দর হওয়ার জন্য তুমি সব সময় ওকে ঘৃণা করে এসেছো, আজ তোমার মেয়েকে বাঁচাতে গিয়ে সেই সুন্দরতাটাকেই বিসর্জন দিয়ে দিয়েছে বলে সুবিন সেখান থেকে চলে আসে। ইয়ঞ্জুন কাঁদতে থাকে। ইয়ঞ্জুন বসে বসে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন তের অপারেশন যেন সাকসেসফুল হয়। জাংকুক চুপ করে বসে রয়েছে, জিন তার পাশে। এই পুরো সময়টা জাংকুকের হাতটা ধরে রয়েছে তাকে সাহস দেওয়ার জন্য। এমন সময় অপারেশন থিয়েটারের লাইট অফ হয়। ডক্টররা বেরিয়ে আসে। ডক্টর জানায় অপারেশন সাকসেসফুল। 48 ঘন্টা বাদে যখন ব্যান্ডেজ খোলা হবে তখন আসল অবস্থা বোঝা যাবে। তবে জাংকুক, এই যুদ্ধে তোমরা জিতে গিয়েছ। বেশ, তাহলে ততক্ষণ আপনার কাছে আমাদের বৌমা রেখে গেলাম, যত্ন করে রাখবেন। আবার বরযাত্রী নিয়ে আমরা খুব শিগগিরই আসবো আমাদের বৌমাকে নিয়ে যাওয়ার জন্য। হসপিটালে এই কয়েকটা দিন জাংকুক সব সময় তের সাথে সাথেই থেকেছে। তে কিসে খুশি থাকবে, কিসে ভালো থাকবে, সবটা দেখে রেখেছে। কখনো বা নিজের পরিবারের লোকের সাথে তের ভিডিও কলে কথাও বলিয়ে দিয়েছে। ততদিনে আরএম নিজে দাঁড়িয়ে থেকে সুবিনদের পুড়ে যাওয়া বাড়ির মেরামতির কাজ চালিয়ে যাচ্ছে। আবার বাড়িটাকে সুন্দর করে সাজানো হয়েছে। ডক্টর জাংকুককে জানায় এই প্লাস্টিক সার্জারির দাগটা খুব ধীরে ধীরে মিটবে। ততদিন পেশেন্ট যেন এই ব্যাপার নিয়ে সাফার না করে। আর সেই খেয়াল জাংকুককেই রাখতে হবে। জাংকুক তাকে যেভাবে দেখাবে সে কিন্তু সেভাবেই দেখবে। তে ঘুমিয়েছিল। হঠাৎ তার মাথায় কারো স্পর্শ পায়। তে চোখ খুলে তাকিয়ে দেখে ইয়ঞ্জুন তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তে অবাক হয়। জাংকুক জানায় তার কাকিমা তাকে বাড়িতে নিয়ে যেতে এসেছে। বাড়িতে চল মা, যেই ঘর মায়ের ঘর, আর সেখানে তোর মা আছে। তে নিজের কান্না ধরে রাখতে পারে না। এই দিনটার অপেক্ষা সে কতই না করেছে। সে আলতো করে ইয়ঞ্জুনকে জড়িয়ে ধরে। এবার সত্যি বিয়ের দিন এগিয়ে আসে। বরযাত্রী সহ সবাই মধুপুর এসে পৌঁছায়। তেকে বিয়ের সাজে সাজানো হয়। আর এবার ইয়ঞ্জুন সব ব্যাপারেই পার্টিসিপেট করে। তে আর জাংকুকের বিয়ে শুরু হয়। বিদায়ের সময় ইয়ঞ্জুন নিজের হাতে তার স্বামীর শালটা এনে তের হাতে দেয় আর বলে, আজ বিদায়ের আগে শেষবারের মতন এটা যেন সে তার কাকুকে পরিয়ে দিয়ে যায়। তে তাই করে আর কাঁদতে কাঁদতে তার কাকুকে জড়িয়ে ধরে। এরপর তারা এসে জাংকুকদের বাড়িতে পৌঁছায়। রাতে তে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। জাংকুক দূর থেকে দেখে তে একদৃষ্টে নিজেকে আয়নায় দেখেই যাচ্ছে। তখনই ড্রেসিং করতে নার্স আসে। জাংকুক নার্সকে বলে, আজ ড্রেসিংটা আমি করে দিই। তে এসে বিছানায় বসে। জাংকুক ড্রেসিংয়ের সমস্ত জিনিস এনে তার সামনে রাখে। তে প্রচণ্ড নার্ভাস ফিল করছে। জাংকুক তার গায়ে থেকে চাদরটা খুলতে গেলে তে তার হাত ধরে আটকায়। সে কিছুতেই তার এই শরীর জাংকুককে দেখাতে চায় না। জাংকুক পিছন থেকে তেকে বলে, আমার অধিকার আছে তে। তে জাংকুককে জড়িয়ে ধরে। এরপর জাংকুক আস্তে আস্তে তের গা থেকে কাপড়টা খুলতে থাকে। চাঁদের আলোয় সারাটা ঘর ভরে উঠেছে। জাংকুক আস্তে আস্তে তের ড্রেসিং করাতে থাকে। আজ ঘরে সত্যিই কোনো আলো নেই। সারাটা ঘরে চাঁদের আলোয় পরিপূর্ণ। জাংকুক ড্রেসিং করিয়ে তেকে কোলে তুলে বিছানায় শোয়। তারপর তের পাশ দিয়ে নিজেও শোয়। তের মুখের কাছে নিজের মুখটা নিয়ে যায়। তে দু হাত দিয়ে জাংকুককে জড়িয়ে ধরে। আর দুটি মন, দুটি প্রাণ আর দুটি শরীর মিলে যেতে থাকে একে অপরের সাথে। আর এখানেই শেষ হয় আমাদের শুভ বিবাহ। সো গাইজ, কেমন লাগলো বলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আনিয়ং।